আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে প্রত্যেকটা দেশ এত যে শাস্তি দিল, তারপরেও ভারতের শিক্ষা হয় না। তারপরেও ভারত সেই যে উপকার করেই যাচ্ছে। ভারতকে শিক্ষা দেওয়ার জন্য যে দেশগুলো প্রতিবেশী, যে দেশগুলো নাচানাচি করেছে, সেই দেশগুলো বুঝেছে ভারতের পন্দে লাগার ফলটা কীভাবে গন্ধ হয়ে বের হয়। যদি বলেন কেন এ কথা, তাহলে ওদের দেখেন মালদ্বীপের মইজু মুসলমান সরকার, তিনি ক্ষমতায় আসার পরে আপনার চীনের সাথে সেই কঠিন লেভেলের সম্পর্ক করলো। ভারতের বর্তমান সময়ে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, ক্ষমতায় আসার পরে পাকিস্তানের সাথে সেই লেভেলের মাখামাখি, পাকিস্তানের সাথে সেইভাবে বড় ভাই ছোটো ভাই সম্পর্ক সেই 1971 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত যেসব লোকের সাথে মাখামাখি ছিল, সেই সব লোকের সেই মাখামাখিরই একটা অবস্থান তৈরি হয়েছে। সেই ধরনের অবস্থা বা পরিবেশ পরিস্থিতি চীনের সাথে মালদ্বীপের মইজু সরকার তিনি ব্যাপক আকারে করেছিলেন। আর চীন আপনারা জানেন ভারতীয় উপমহাদেশে বা এশিয়ার দক্ষিণ বা প্যাসিফিক অঞ্চলে দাদাগিরি করে। এখন বর্তমান সময়ে সেই দাদাগিরিতে অনেকটা ভাটা পড়েছে এবং সেই দাদাগিরি এখন অনেকটা ভাগাভাগি হয়েছে ভারতের সাথে। কিন্তু একসময় ওদের ওই দাদাগিরি ছিল। পরে দেখছে যে মালদ্বীপের এই মুসলিম প্রধান, সরকার প্রধান, উনি ভাবলেন যে চীনের সাথে সম্পর্ক করে যদি আমরা কোনোভাবে ভারতকে উত্তেজিত করে রাখতে পারি বা ভারতের উত্তেজনা করতে পারি, ভারতের ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিতে পারি, ভারতের সাথে সম্পর্ক খারাপ রাখতে পারি, তাহলে চীন আমাদেরকে কি দুহাত ভরে দেবে। চীন আমাদের মনে করেন একেবারে দুহাত ভরে ব্যবসা করে দেবে, বাণিজ্য করে দেবে, তারপরে আমাদের অবকাঠামোগত উন্নয়ন করে দেবে, নানান তাল কাহিনী করে ফেলবে চীন। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র যারা ধনী রাষ্ট্র, তাদের একটা ক্যারেক্টার আছে, তারা লাভে লোহা পায়, বিনা লাভে তোলাও পায় না। এবং এই ছোটো ছোটো রাষ্ট্রকে কাজে লাগিয়ে তাদের সম্পদ বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে ব্যবসা করার নাম করে বের করে নিয়ে নিজ দেশে চলে যাওয়ার এমন মানসিকতায় অনেকাংশে তাদের বেশি। আর ভারত সেই জায়গায় ওরা ব্যবসা বাণিজ্য করে, সাহায্য সহযোগিতা করে, প্যারালালি তার আনুগত্য করুক এটা চাই, কিন্তু ও তার ক্ষতি করে না। তার ব্যবসা বাণিজ্য করে তাকে বিশ্বে একটা মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর চেষ্টা করেন। এটা যারা সত্যিকার অর্থে ইতিহাস জানে, পড়ে, তাদের এরকম মনে হবে। মইজু সরকার কি করলো? ও ঘাটতারামি করে ভারতের সাথে একেবারে লাগালাগি অবস্থায় নিয়ে গেল। বাংলাদেশ যেমন এখন চেষ্টা করেছে বিভিন্ন ফরম্যাটে, ঠিক ওইটা করলে একেবারে পরবর্তীতে মইজু সরকারকে একবারে চুষে মুছে খেয়ে চীন একেবারে ছেড়ে দিয়েছে। তখন মইজু সরকার দেখলো চীন তো শুধু আসি দেবো, যেমন এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা করেছে আসি দেবো, হ্যাঁ, কিন্তু আসি দেবই শুধু বলে যাচ্ছে, কিন্তু দিচ্ছে না বা দিচ্ছে না। ঠিক ওই রকম যখন হয়ে গেল, তখন দেশের অর্থনৈতিক অবস্থা ক্লাবস হয়ে গেল, অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপূর্ণ, চরম খারাপ অবস্থায় চলে গেল। অনন্য উপায় হয়ে আপনার মইজু সরকার আস্তে আস্তে সেই ভারতের কাছে যে মাথা নত করে ভারতের কাছে সাহায্য সহযোগিতা নিতে শুরু করলো। পরবর্তীতে এসে ভারত সরকার নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল এবং বলল যে আমাদের আজ যে অবস্থান, আমরা যে সংকটকালীন বা সংকট থেকে উঠে আজকে যে আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি, এটার সম্পূর্ণ ক্রেডিট গোস টু আপনার ভারত। এবং ভারতের কি অনুদান, কি সাহায্য, কি সহযোগিতা করেছে, এবং তারা মন প্রাণ দিয়ে, তারা শুধু নয়, তাদের জনগণ তারা পর্যন্ত ভারতের নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞ, ভারতবাসীর কাছে কৃতজ্ঞ হয়ে গেল একটা সরকার। তো ভারতকে শিক্ষা দিতে যে নিজেই শিক্ষা পেয়ে ভারতের কাছে মাথা নতি করে ভারতের সাহায্য, দয়া, দাক্ষিণ্য, অনুগ্রহের উপরে তারা জীবনযাপন করেছে।
এবার আসুন নেপাল। আপনারা জানেন নেপালের কিছুদিন আগে গণ অভ্যুত্থান হলো। নেপালে যে সরকার ছিল সেই সরকার মানে চীনের বামপন্থী একজন নেতা ওই চীনের সাথে সম্পর্ক মাখামাখি ঘষাঘষি করা শুরু করলো এবং চীনকে সকল সুযোগ সুবিধা দেবে আর ভারতের কাছ থেকে সকল সুযোগ সুবিধা কেড়ে নেবে এবং ভারতকে অশান্ত, ভারতের যাতে ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, ভারতের যাতে শান্তি নষ্ট হয়, ভারতকে যাতে উত্তেজিত করে মানে ঝামেলার মধ্যে ফেলা যায় বা ভারতের মধ্যে যাতে উত্তেজনা সৃষ্টি করে বিভক্ত করা যায়, এইসব নিয়েই তিনি ব্যস্ত ছিলেন। তিনি কী করলেন, ভারতের একটা অঞ্চলের ভারতের বাণিজ্য না করে তিনি সেই অঞ্চলটিকে চীনকে দিয়ে চীনের সাথে বাণিজ্য করার একটা প্ল্যান প্রোগ্রাম করলেন এবং তাদের ধর্মীয় নেতা বা তাদের দেবতা কে নিয়ে মানে তাদের জন্ম অযোধ্যা এইসব নিয়েও একটা বাজে মন্তব্য কটাক্ষ করলেন। ভারত সুন্দর করে আইকওয়ালা বাঁশ দিয়ে এই সরকারকে মানে জেনজি দিয়ে একেবারে হটিয়ে দিল। অবশ্যই সেটা সে বলেছে যে আমার এই পতনের পেছনে ভারতই দায়ী। এখন ভারত দেখেন শান্তশিষ্ট, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার বিরাজমান এবং সেই সরকার নির্বাচনের ডেট সব ঘোষণা করে দিয়েছে। যদিও জেনজিরা প্রথম দিকে একটু লাফালাফি করেছিল, পরবর্তীতে তাদের সেই লাফালাফি কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে এবং একদম স্মুথলি সরকারটি চলছে এবং আসন্ন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সংস্কারের পরে তারা নির্বাচন করে ফেলবে। এখন কথা হলে এখন ভারত মানে নেপাল পুরোপুরি তাদের শান্তি শৃঙ্খলা সৌহার্দ্য তাদের উন্নতি অগ্রগতি এর জন্য ব্যবসা বাণিজ্য ভারতের সাথে ধুমছে করছে। এরপরে আসেন ভুটান স্বর্গীয় ছোট একটা রাষ্ট্র, সেখানে লোকজনও কম। সেই ভুটানও আজ মানে রেলওয়ে থেকে শুরু করে যত অগ্রগতি উন্নতি সব কিছুর কিন্তু একসময় কিন্তু এই ভারতকে তারা হজম করতে পারত না। সেই ভুটান এখন সব কিছু মেলায় একবার পুরোপুরিভাবে ভারতের উপর নির্ভর করছে এবং ভারত নির্ভরশীল হয়ে গিয়েছে। এরপরে আসেন বর্তমানে সর্বশেষ যাকে সাথে নিয়ে পাকিস্তান চিরশত্রু, ভারতের চিরশত্রু পাকিস্তান, যাকে মানে যারা ক্ষমতা গ্রহণের পরে যে তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পরে তাদেরকে সর্বাত্মক সাপোর্ট করেছিল। তারা ভেবেছিল যে এই সর্বাত্মক সাপোর্ট করে তালেবানকে সাথে নিয়ে অর্থাৎ আফগানিস্তানকে সাথে নিয়ে আফগানিস্তান এবং পাকিস্তান ভারতের উপরে হামলা, ভারতের উপর দাদাগিরি বা ভারতের মানে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে ভারতকে অস্থিতিশীল বা ভারতকে শিক্ষা দেওয়া হবে। কিন্তু দিন শেষে যেই দেখা গেল ভারতের ডিপ্লোম্যাসি, ভারতের বুদ্ধি মানে খুব কৌশল সব কিছুর কাছে আপনার পাকিস্তান পরাজিত হয়ে অবশেষে ভারতের মানে সাথে আফগান সম্পর্ক করে এখন সে আফগানিস্তান মানে জয় হিন্দ স্লোগান দেওয়া, ভারতের সমস্ত পণ্য সামগ্রী খাওয়া, ভারতের চিকিৎসা সুবিধা নেওয়া, ভারতের ট্রেনিং নেওয়া, ভারতের সুযোগ সুবিধা নিয়ে শিক্ষা ব্যবস্থা চালু করা, নারীদেরকে অগ্রগতির দিকে নিয়ে দেওয়া, ব্যবসা বাণিজ্য মানে এভরি পয়েন্টে এবং বাগরাম ঘাটিতে ভারতের পতাকা উত্তোলন, তাদেরকে হিউজ পরিমাণ গ্যাস সম্পদ দেওয়া, সব কিছু। এখন কথা হলো যাকে শত্রু বানাতে চেয়েছিল পাকিস্তান, অশান্ত করতে চেয়েছিল সেই আফগানিস্তানই এখন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে তারাও ধনী হতে চায় এবং ভারতকেও আবার দক্ষিণে এশিয়া মহাদেশে যে দাদাগিরি সেই দাদার মানে মূল আসন বা বসের আসনে বসার মানে সব ধরনের সহযোগিতা বা সাথে কাজ করিয়ে তাকে সেই বস বানিয়ে দিতে চায়। এই হলো অবস্থা। এরপরে শ্রীলঙ্কার কথা ভাবেন, সে শ্রীলঙ্কাও অনেক কাহিনী করেছিল, সে শ্রীলঙ্কা কাহিনী শেষে সে আবার মনে করেন সেই ভারতের মুখাপেক্ষী বা ভারতের দিকেই গিয়েছে। যদিও চীন এ অঞ্চলে অনেকটা দাদাগিরি দেখায়, আগেও দেখিয়েছে, কিন্তু সেই দাদাগিরিতে এখন দাঁত বসিয়েছে হলো ভারত। এবং ভারতকে যারাই শিক্ষা দিতে চেয়েছে দিন শেষে যে দেখা যায় তারাই হয় দেউলিয়া, নাহলে অর্থনৈতিকভাবে মানে মন্দা, অর্থনৈতিকভাবে ভেঙে পড়া এবং দিন শেষে যে সবাইকে ভুলে যে সেই ভারতের কাছে মাথা নত করতে হয়েছে। কয়েকটি দেশের উদাহরণ বললাম এবং আপনারা জানেন যে বিশ্বের মোড়ল রাষ্ট্র যা ছত্রছায়া থেকে ভারতকে শাসন করতে চায়, সেই মোড়লকেই যখন
মানে সেই বড় রাষ্ট্রকেই যেখানে ভারত পাত্তা দেয় না, সেখানে এইসব ছোট রাষ্ট্রগুলো তাদের পামে পড়ে যে কাজগুলো করছে, এই কাজ করে মনে করছে আমরা তোমার শিক্ষা দিয়ে ছাড়বো, কিন্তু কি পরিমাণ শিক্ষা হবে সেটা একবার ভাবে না। বা আশেপাশে ভারতের সাথে তেরামি করেছে, তাদের পরিণতি কি হয়েছে সেটা ভাবে না। সুতরাং বুঝলে পাতা, না হলে তার 14 গোষ্ঠীর লেস কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।